বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ তালিকায় তিনি ৫০তম অবস্থানে রয়েছেন। শীর্ষে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হুসাইন। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার RISSC ১৬তম বারের মতো বিশ্বের প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে। তাতে বাংলাদেশ থেকে রয়েছেন ডক্টর ইউনূস। দ্য মুসলিম 500 দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামের এই তালিকাটি ২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশ করা হয়। ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এমন ব্যক্তিরা এতে স্থান পান। নিজ দেশ ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরাও তালিকায় থাকেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। গত আগস্টে বাংলাদেশের সরকার পতনের এই ঘটনা দ্য মুসলিম 500 দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামের এই তালিকার আগে উল্লেখ করা হয়। এছাড়া গাজা সহ বিভিন্ন ঘটনা উল্লেখ করা হয়। বছরের সেরা নারী নির্বাচিত হয়েছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ, আর বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ফিলিস্তিন নিয়ে কাজ করা ডক্টর ঘাসান আবু সিত্তা। তালিকায় ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চতুর্থ, তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান অষ্টম, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ১২তম, ফুটবলার মোহাম্মদ সালাহ ৩৯তম অবস্থানে রয়েছেন। তালিকায় ডক্টর ইউনূসের নামের সঙ্গে বলা হয় তিনি একজন বাংলাদেশি অর্থনীতিবিদ ও সামাজিক নেতা। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে সংস্কারের কথা বলেছেন তিনি। দেশকে নতুন করে সাজানো শুরু করেছেন। এমনকি রোহিঙ্গাদের নিয়েও বিভিন্ন মহলে শুরু করেছেন আলোচনা। তাকে গরিবের ব্যাংকার বলা হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১ বছর আজ। গত বছর এদিন স্থানীয় সময় ভোরে ইসরায়েল জুড়ে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। একের পর এক রকেট ছোড়ার পর সীমানা প্রাচীর ভেঙে ইসরায়েলে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। হামাসের কয়েক ঘণ্টার অভিযানে ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হন। এছাড়া জিম্মি করে নিয়ে যাওয়া হয় ২০০ শতাধিক মানুষকে। আকস্মিক হামলার ধাক্কা কাটিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাতে খুব বেশি সময় নেয়নি ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাৎক্ষণিক যুদ্ধের ঘোষণা দেন। শুরুতে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, পরবর্তীতে যোগ হয় স্থল অভিযান। হামাস বিরোধী অভিযানের নামে গাজায় চলে নির্বিচারে বোমা বর্ষণ, নিহত হন হাজার হাজার মানুষ। সেই সঙ্গে গাজার ওপর অবরোধ জারি করে নেতানিয়াহু প্রশাসন। বিদ্যুৎ, পানি, খাবার ও ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। চরম সংকটের মুখে পড়ে সাধারণ গাজাবাসী। ইসরায়েলের লাগাতার হামলায় ১ বছরে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ১ বছরে গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রায় ৪২,০০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলের বোমা হামলা থেকে বাঁচতে অসহায় ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন গাজার বিভিন্ন হাসপাতাল ও স্কুলগুলোতে। তবে সেখানেও শেষ রক্ষা হয়নি অনেকের। হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতাল, স্কুল, এমনকি উপাসনালয়। হামলা আর অবরোধে বন্ধ হয়ে গেছে অধিকাংশ হাসপাতাল। ফলে চিকিৎসার অভাবেও মৃত্যু হচ্ছে অনেকের। গাজায় ইসরায়েলি হামলার ১ বছর উপলক্ষে ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা লিখেছেন, আপনি যদি গাজায় বাস করেন তবে আপনার বহুবার মৃত্যু হবে। এর ব্যাখ্যায় মোসাব বলেন, আপনি যদি গাজায় থাকেন সবসময় মৃত্যু আপনাকে তাড়া করে বেড়াবে। আপনি বিমান হামলায় মারা যেতে পারতেন, কিন্তু ভাগ্য আপনাকে বাঁচিয়ে রেখেছে। এছাড়া পরিবারের এত সদস্যকে হারিয়ে মনে হবে আপনিও মারা গেছেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে হয় এই বুঝি শেষ, এই বুঝি পরিবারের সবার সঙ্গে ঘুমাতে যাওয়ার শেষ রাত। এখানে আপনি প্রতি রাতে নিজেকে মৃতদের মধ্যে গণ্য করবেন। ইসরায়েলি হামলার জেরে বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় অধিকাংশ। গাজার উত্তরে হামলার কারণে দক্ষিণের বিভিন্ন বাড়ি আর আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন বহু মানুষ, কিন্তু সেখানেও শুরু হয় অভিযান। হামলা থেকে বাদ যাচ্ছে না আশ্রয়কেন্দ্রগুলো।
বলতে গেলে গাজার কোথাও নিরাপদ নয় ফিলিস্তিনিরা। এই 1 বছরে সবকিছু ছেড়ে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়েছে গাজাবাসীদের। অনেককে থাকতে হচ্ছে খোলা জায়গায়। বিদ্যুৎ, পানি, খাবার ও ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এসব বাস্তুচ্যুত মানুষদের। উপত্যকার উল্লেখযোগ্য অংশের মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতির সম্মুখীন। সেই সঙ্গে বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় আরও দুর্বিষহ তাদের জীবন। 1 বছরের ইসরায়েলি হামলায় হতাহতের পাশাপাশি কোটি কোটি টন ধ্বংসস্তূপের উপত্যকায় পরিণত হয়েছে গাজা। একসঙ্গে জড়ো করলে এসব ধ্বংসস্তূপ দিয়ে মিশরের বৃহত্তম গিজার পিরামিডকে 11 বার পূর্ণ করা যাবে। প্রতিদিনই বাড়ছে এই ধ্বংসস্তূপ। জাতিসংঘের 3 কর্মকর্তা জানান, এসব ধ্বংসস্তূপ নিয়ে কি করা যায় তা নিয়ে গাজা কর্তৃপক্ষকে সাহায্য করার চেষ্টা চলছে। এরই মধ্যে জাতিসংঘের নেতৃত্বাধীন একটি ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা গ্রুপ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে চলতি মাসে খান ইউনিস ও গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালা শহরে রাস্তার পাশের আবর্জনা পরিষ্কার করার একটি প্রকল্প শুরু করেছে। গাজার এসব ধ্বংসস্তূপের নিচে অনেক মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপে মৃতদের দেহাবশেষের পাশাপাশি বেঁচে থাকা লাখো ফিলিস্তিনির স্বপ্ন আর প্রত্যাশাও চাপা পড়ে আছে। এরই মাঝে বেঁচে থাকার লড়াই চলছে প্রতিনিয়ত। তবে সাধারণ জীবনযাপনের সুযোগ আর কোনোদিন মিলবে কিনা গাজাবাসীর, সে আশঙ্কা থেকেই যায়। 7 অক্টোবর 2023 সেদিন ইসরায়েলে হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। অপহরণ করে 250 জনকে। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। তখন ওই যুদ্ধ ইসরায়েল হামাসের মধ্যে থাকলেও বর্তমানে এই সংঘাত ছড়িয়ে পড়েছে গাজার বাইরেও। ইসরায়েলি নেতারা উল্লেখ করেছেন যে তারা এখন অনেক অঞ্চলে যুদ্ধ করছেন। বেনিয়ামিন নেতানিয়াহু এমন 7টি অঞ্চলের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো গাজা, লেবানন, পশ্চিম তীর, ইয়েমেন, ইরান, ইরাক ও সিরিয়া। আর এতে আরও গভীর হয়েছে মধ্যপ্রাচ্য সংকট। গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও গোটা অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গাজায় হামাস নির্মূলের নামে 41,000-এর বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে 96,000-এর বেশি ফিলিস্তিনি। এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে অনেকের মরদেহ। গাজার মানুষের প্রতি সমর্থন জানিয়ে হামাসের পর ইসরায়েলের সঙ্গে আন্তঃসীমান্ত সংঘর্ষ শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ওইদিকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজারে যুদ্ধ থামাতে আমেরিকা ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা হলেও এ নিয়ে কোনো সুরাহা হয়নি। ইসরায়েল এখন শুধু স্থল অভিযান বা বিমান হামলা চালিয়ে ক্ষান্ত হচ্ছে না। তারা টার্গেট কিলিং করে ইরান ও এর সহযোগীদের এবং হামাসকে হারাতে চাইছে। গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসিউলেট ভবনে ইসরায়েলের হামলায় 7 কর্মকর্তা নিহত হন। এ হামলার জবাব দিতে 13 এপ্রিল ইসরায়েলে সরাসরি হামলা করে ইরান। ওই সময় তেহরানে প্রায় 170টি ড্রোন এবং 120টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায়। এরপর গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আহমাদ বকশায়েশ আরদেস্তানির ধারণা, ইব্রাহিম রাইসির হেলিকপ্টারে পেজার বিস্ফোরণ ঘটিয়েছিল ইসরায়েলি বাহিনী। ইরানের পরবর্তী প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে গিয়ে তেহরানের অতি সুরক্ষিত এলাকায় এবছরের জুলাই মাসে নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এর কয়েক ঘণ্টা আগে লেবাননে হামলা চালিয়ে ইসরায়েল হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা করে। গত মাসে হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও ওয়াকি-টকিতে বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েল আবারও বিশ্বকে হতবাক করে দেয়। এসব ঘটনায় 37 জন নিহত হন, আহত হন প্রায় 3000। সবশেষ বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করে ইসরায়েল। তাকে হত্যার জন্য লেবাননের একটি ঘন বসতিপূর্ণ এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত 6 জন নিহত এবং কয়েক ডজন আহত হন। গত 30 সেপ্টেম্বর ইসরায়েলি বাহিনী লেবাননে প্রবেশ করে এবং একটি স্থল অভিযান শুরু করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে তাদের অভিযান হবে সীমিত পরিসরে এবং নির্দিষ্ট নিশানা বরাবর। লেবাননের ক্রাইসিস ইউনিটের মতে যুদ্ধের কারণে এখন পর্যন্ত লেবাননের প্রায় 12 লাখ মানুষ তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে। নিহত হয়েছে 2000-এর বেশি মানুষ। পরের দিন অর্থাৎ গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টার দিকে ইরান ইসরায়েলে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এই অবস্থায় 1 কোটি ইসরায়েলিকে বোমা থেকে বাঁচানোর জন্য সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আশ্রয় কেন্দ্রে দ্রুত পাঠানো হয়। এরপর ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ সক্রিয় হয়ে ওঠে। আমেরিকা ও যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো ইরানের হামলা প্রতিহত করার জন্য উঠে পড়ে লাগে, যা কিনা সংঘাত আরও বেড়ে যাওয়ার একটি লক্ষণ। ইরানের এই হামলার পর ইসরায়েল কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে পুরো মধ্যপ্রাচ্য ব্যাপক উদ্বেগের মধ্যে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন প্রতিশোধ নেওয়ার অংশ হিসেবে ইরানের পারমাণবিক বা তেল স্থাপনায় হামলা না করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, তারা ইরানে উল্লেখযোগ্য হামলা চালাতে চায়, তবে হামলার ধরন কী হবে তা স্পষ্ট করে বলা হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল এখন বড় ধরনের জবাব দেবে বলে মনে হচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক কিছু বক্তব্য থেকে বোঝা যায় যে তিনি শেষ পর্যন্ত ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তনের কথা ভাবছেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েলে গাজা অভিযানের পরের ঘটনাবলী অনেক কিছুই শিক্ষা দিয়েছে। প্রথমত, ফিলিস্তিনিরা একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। দ্বিতীয়ত, ইরান এবং তার সমর্থিত গোষ্ঠীগুলো অনেক বাধা সত্ত্বেও ফিলিস্তিনের জন্য এবং এই অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখবে। তৃতীয়ত, ইসরায়েলের আগ্রাসী আঞ্চলিক নীতির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘায়িত সমর্থন ধীরে ধীরে তার বৈশ্বিক শক্তি ও প্রভাবকে কমাবে। চতুর্থত, ইসরায়েল এখন কৌশলগত বিজয় পেলেও শিগগিরই কম নিরাপদ রাষ্ট্রে পরিণত হবে এবং যুক্তরাষ্ট্রের ওপর তাদের নির্ভরশীলতা আরও বাড়বে। পঞ্চমত, ইসরায়েলের আগ্রাসী আঞ্চলিক নীতির প্রতি আমেরিকার দীর্ঘ সমর্থন ধীরে ধীরে এর বৈশ্বিক শক্তি ও প্রভাবকে কমাবে। বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামসের মতে, এটা সত্যি যে গত 1 বছরে এই সমস্ত দিক থেকে হামলা হয়েছে। যদিও ইরাক এবং সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠীগুলো এখনও পর্যন্ত বড় ধরনের কোনো হুমকি তৈরি করতে পারেনি, তবে এখনই হয়তো কোনো সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ দেখা যাবে না। ইসরায়েলে গত বছরের 7 অক্টোবর চালানো হামলাকে গৌরবময় বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গতকাল রোববার এক ভিডিও বার্তায় গোষ্ঠীটির সদস্য খলিল আল হায়া কথা বলেন। তিনি বলেন, গৌরবময় 7 অক্টোবরের ঘটনা শত্রুদের নিজেদের জন্য তৈরি করা বিভ্রমগুলোকে ভেঙে দিয়েছিল। ফিলিস্তিন, বিশেষ করে গাজা এবং আমাদের ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ, রক্ত এবং অবিচলতা দিয়ে নতুন একটি ইতিহাস লিখছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। অপহরণ করে 250 জনকে। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 41,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গত জুলাইতে ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলের বোমা হামলায় নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া।